আজকের এপিসোডটি আমরা রেকর্ড করছি 11ই জুলাই 2025-এ। আজ থেকে ঠিক এক বছর আগে সংগ্রামী ছাত্র জনতা, মূলত ছাত্ররা অবশ্যই, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওনারা বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছিলেন। আজকে আমার আসলে শুরু করার ইচ্ছে ছিল সেই বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে এবং তাদের স্লোগানগুলোর বা কর্মসূচিগুলোর বিভিন্ন যে অভিনবত্ব বা নামকরণের যে আধুনিকতা, সেটা নিয়ে সেগুলো নিয়ে কথা বলা শুরু করার ইচ্ছে ছিল। কথা বলবো কিন্তু শুরু করতে পারছি না। আজকে গা শিউরে ওঠার মতো দুটো হত্যাকাণ্ড ঘটেছে দেশের দুই প্রান্তে। একটি সোহাগ বলে একজনকে পুরানো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং বলা হচ্ছে এটা চাঁদাবাদী কেন্দ্রিক হত্যাকাণ্ড এবং বিএনপি জড়িত। এটাতে বিএনপি জড়িত বলতে বিএনপি দল না, বিএনপির কর্মীরা এখানে জড়িত। তাকে আমরা ভিডিওটার দিকে আসলে দেখা খুব মুশকিল সাধারণ মানুষের জন্য, যেহেতু আমাদের কিছু সাংবাদিকতার অভিজ্ঞতা আছে। তো আমরা প্রথম দিকে আমি কিছুদিন একটু কোর্টের দিকে যেতাম আমার সিনিয়র কিছু রিপোর্টারের সাথে এবং মেডিকেল কলেজে যেতাম। তো এবং তার আগেও ছাত্র জীবনেও কিছু আমার ভয়াবহ বা বিকৃত এগুলো লাশটার দেখার অভিজ্ঞতা হয়েছে। তো আমি শিউরে উঠেছি। আমি নিজেকে মনে করি আমার নার্ভ শক্ত একজন মানুষ, কিন্তু আসলে এটা আসলে দেখার মতো কোনো ঘটনা না। এবং এটা বললে কোনো অত্যুক্তি হবে না যে বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছে আওয়ামী গুন্ডারা, আবরার ফাহাদকে এই বুয়েটে যেভাবে হত্যা করেছে আওয়ামী গুন্ডারা, তার থেকে এটা কোনো অংশে কম না। এবং এই ঘটনাটাকে নৃশংসতার দিক থেকে যদি দেখি তাহলে এটা আসলে বেশি বলা যেতে পারে। তো এগুলো নিয়ে আসলে তুলনা করা যায় না হত্যায়, কিন্তু যে একটা মানুষ কতটা পাষণ্ড হলে আমরা দেখলাম ভিডিওতে যে একটা লোক বিব্রস্ত করে, তার নাম সোহাগ, ওনাকে প্রায় বিব্রস্ত অবস্থায় তাকে নিয়ে রাস্তায় শুয়ে পড়লো, মানে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে। উনি শুয়ে পড়লেন, তার উপরে একটা বড় চাঙ্ক পাথরের বারবার আঘাত করছেন একজন। ভিডিওতে তার চেহারা দেখা যাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে একটা লোক আগে আসে নাই, আশেপাশে কোনো পুলিশের আমরা নাম চিহ্ন দেখলাম না তাকে বাঁচানোর জন্য। আওয়াজ তুললে হয়তো ভদ্র লোক বেঁচে যেতেন, কিন্তু কেউ আওয়াজ তোলেননি। এই মর্মান্তিক ঘটনার জন্য বিএনপি দায় এড়াতে পারে না। তাদের কোনো একটা চাঁদাবাজির ব্যাপারে তারা নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্বে বেশ অনেকেই মারা গেছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তারা বারবারই বলেন আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি নির্দেশ রয়েছে কোনো জিরো টলারেন্স পন্থা অবলম্বন করব আমরা। তো যেমন বিশ্বজিতের হত্যাকাণ্ডের ওখানে কেউ আগে আসেনি, আবরার ফাহাদকে বাঁচাতে কেউ আসেনি, এই মর্মান্তিক হত্যাকাণ্ড প্রকাশ্য রাস্তায় হলো, কেউ আগে আসেনি। তো আবারও বলছি, তারেক রহমান নিশ্চয়ই বলেছেন, এটাকে আমি অস্বীকার করছি না, এবং বিএনপির নেতারা নিশ্চয়ই এরকম ঘটনা চান না। কিন্তু কিছু দুর্বৃত্ত ঢুকে গেছে বিএনপিতে, অথবা আগেই লুকিয়ে ছিল। এই দুর্বৃত্ত পরায়ণ রাজনীতি থেকে আমাদের বেরোতে হবেই। এবং দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে খুবই পরিষ্কার যে বিএনপি হাইকমান্ড যেসব সিদ্ধান্ত যে বহিষ্কার করেছেন, দল আবার দেখলাম যে এক জায়গায় বহিষ্কার করে 2 দিনের ভিতরে আবার তাকে তার পদবি ফিরিয়ে দেওয়া হয়েছে একটি জেলায়। তো এটা তো আমরা বলি যে মেনে নেওয়া যায় না, কিন্তু আমরা তো মেনে নিচ্ছি। বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন টক শোতে আসেন, এই কথা বললেই তারা এক ধরনের ডিফেন্সিভ অবস্থানে চলে যান। চাঁদাবাজির কথা উঠলে তাদেরকে সরাসরি এটা ফেস করতে হবে যে there is a deep rooted problem in the party and they must address it. না হলে বিএনপি ভবিষ্যৎ তো আমরা খুব ভালো দেখছি না। বিএনপির বড় বড় নেতারা যারা আছেন তারা কিছু ব্যতিক্রম বাদ দিলে তারা যথেষ্ট ম্যাচিওর এবং রাজনৈতিক প্রজ্ঞার সাথে কথা বলেন। আপনারা জানেন শেখ খালেদা জিয়া, ওনাদের যে চেয়ারম্যান, উনি নিজেকে ঊর্ধ্বে তুলে ধরতে পেরেছেন। উনি এখন একটা বিএনপি শুধু নন, উনি সারা দেশে। তারেক জিয়া নিজেকে পরিণত করেছেন, কিন্তু উনি তো লন্ডনে থাকেন, উনি তো আসতে পারছেন না। যে কোনো কারণেই হোক উনি আসতে পারছেন না। উনি না আসা পর্যন্ত
আমার মনে হয় না বিএনপির যিনি মহাসচিব আছেন এই দলটির সাথে আমার খুবই প্রতি আমার এক ধরনের দুর্বলতা রয়েছে, যেহেতু আমি জিয়াউর রহমানের আমি যখন ছোট তখন জিয়াউর রহমানকে দেখেছি বলতে ওনার কার্যক্রম দেখেছি এবং পরবর্তীতে পড়ে দেখেছি। বাংলাদেশের উন্নতি আমরা যতটুকুই করতে পেরেছি সবকিছুই সূত্রপাত বিএনপি মানে জিয়াউর রহমান করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং যে এরশাদ বিরোধী যে আন্দোলনে সবচেয়ে উচ্চকিত ভূমিকা, সবচেয়ে দুর্দান্ত ভূমিকা পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। উনি কোন রকম আপোষ করেননি স্বৈরাচারের সাথে। তো এরকম একটি দলের কাছে আমরা এগুলো আশা করি না। আমরা চাই যে ওনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা করবেন। আমরা বলছিলাম যে শুধু ঢাকায় না, খুলনার খালিশপুরে মোল্লা মাহমুদ বলে আরেকজন হত্যার শিকার হয়েছেন। উনি গাড়ি ধুচ্ছিলেন, ওনাকে আক্রমণ করা হয়। এটা নাকি চাঁদার ভাগাভাগি বা আধিপত্য বিস্তারের জন্য বিএনপির দুই গ্রুপের অন্তর্দ্বন্দ্বের রেজাল্ট। বিএনপির কর্মী সমর্থক নেতা বারবার বলেন বিএনপি একটি বিশাল দল, কিছু আইসোলেটেড ঘটনা তো ঘটবে। এগুলো তো আর আইসোলেটেড ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে থাকছে না, বারবারই আমরা দেখছি, এটা রিপিটেডলি দেখছি এরকম ঘটনা। তা আমি আহ্বান জানাচ্ছি যে বিএনপির হাইকমান্ড একটি ব্যবস্থা নিন, আপনাদের জন্যই দরকার। এসব গুন্ডাদের পালন করবেন না, চাঁদাবাজিদের রুখে দেন, আপনাদের সে ক্ষমতা আছে। যেহেতু দুঃখের সাথে বলতে হচ্ছে সরকার সে তাদের শক্তিমত্তা কোনোই পরিচয় দিতে পারেনি। অনেকেই বলেন দুর্বল সরকার। আমরা যথেষ্ট চেষ্টা করি যে সরকারকে, যেহেতু একটা ক্রান্তি লগ্নে এই সরকার আমাদের দেশের দায়িত্ব নেন, কিন্তু সরকারের কাছেও আমি একটি আহ্বান জানাচ্ছি বা সরকারকে এটা মেনে নিতে হবে যে দেয়ার উইকনেস ইজ লিডিং দ্য কান্ট্রি টুয়ার্ডস দ্য পাথ অফ ডিজাস্টার। এটা তো হতে পারে না। আবারও এটা আমার কথার হয়ে গেছে, হতে পারে না, হয়েই চলেছে। তো আমি প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকেও তাদের মুখপাত্ররা মাঝে মাঝে বলে থাকেন সরকারে কি করবে যদি পুলিশ সহযোগিতা না করে। তো 11 মাসের ভেতরে আপনারা যদি পুলিশ প্রশাসনকে আপনারা কাবুতে না আনতে পারেন তাহলে আপনারা থাকবেন কি না, বা আপনারা এটা তো আপনার ব্যর্থতা, প্লেন অ্যান্ড সিম্পল, ফেলিয়ার অন ইয়ার পার্ট। তবে আমি দেখেছি যে সরকার যদি গ্রেফতারের ব্যবস্থা করেন, আমি চাই যে বিএনপি বাদী হয়ে মামলা করুক এদের এগেইনস্টে এবং তাদেরকে তুলে দিই, কিন্তু সরকার যদি এইভাবে চলতে থাকে যে সরকার যদি ব্যবস্থা না নেন তাহলে তো তাদেরকে যারা ডিফেন্ড করছেন বা সরকারের পক্ষে যারা কথা বলছেন তাদের বলার মুখ আর থাকে না। এটা তো আমরা চাই একটা নোবেল বিজয়ী এবং শান্তিতে নোবেল বিজয়ী একজন দেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন আমাদের প্রধান উপদেষ্টা, এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু ওনার অন্য উপদেষ্টা মন্ডলীর কিছু কিছু সদস্য দেখে মনে হয় তারা কি ঘুমান না ঝিমান, খুবই আনফর্চুনেট। আমরা চাই যে আমরা সক্রিয় যাদেরকে দেখছি, যে তার প্রেস উইংকে আমরা সবচেয়ে সক্রিয় দেখি, এবং যেসব উপদেষ্টারা সক্রিয় আছেন তাদের, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম পপুলিস্ট কথাবার্তা বলে পুলিশকে মিষ্টি খাইয়ে বা পিঠে হাত বুলিয়ে দিয়ে এভাবে তো চলতে পারে না। সরকার মানে এটার একটা কোয়ার্সিভ পাওয়ার আছে, অ্যান্ড দ্য স্টেট মাস্ট বি এ কোয়ার্সিভ ফোর্স এট টাইম। তাদের ক্ষমতা, ন্যায়ের পথে ক্ষমতা প্রয়োগ করতে হবে, তাদের করতে হয়। কিন্তু আমাদের সরকার একটু মিনমিনে সরকার হয়ে গেছে। অ্যাটলিস্ট দ্য ইমপ্রেশন হচ্ছে, পারসেপশন হচ্ছে যে সরকার অত্যন্ত মিনমিনে আচরণ করছে। এই মর্মান্তিক ঘটনা অনেকের ঘুম, আজকে রাত্রের ঘুম হারাম হয়ে যাবে, এবং সবচেয়ে খুশি হবে হচ্ছে আওয়ামী লীগ কর্মী এবং তাদের পান্ডারা। তারা এটা দৃষ্টান্ত হিসেবে দেখাতে পারবে যে আমরা নাই, আমরা থাকলে এটা হতাম না, যদিও আওয়ামী লীগ থাকা অবস্থায় এরকম ঘটনা ঘটেছে। আমি আবারও বলছি, ঢাকা যে ঘটনা ঘটেছে এটা নৃশংসতা ইতিহাসে বিরল। এটা এরকম কাদের সিদ্দিকী সাহেব যেরকম হত্যা করেছিলেন বায়োনেট চার্জ করে জনসমক্ষে, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 ছাত্রকে সূর্য সেন হলে যেভাবে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে, এবং বিশ্বজিৎ এবং আরো ইয়াসমিন ইত্যাদি এরকম ঘটনাগুলোর মতোই দুর্বিষহ। এবং কিছু আমার যে এটা বুকে আঘাত করে যে এসিপি থেকে জীবন্ত মানুষকে যে পুলিশ ফেলে দিল, সেটা যেরকম মর্মন্তুদ। আজকে সোহাগ সে অপরাধী হতে পারে,
বলা হচ্ছে যে সে বিএনপিতে ছিল এবং নানাবিধ অপরাধী কর্মকাণ্ডে জড়িত ছিল। ইয়ার কথা বলা হচ্ছে মোল্লা মাহবুব, সেও নাকি বিএনপির লোক এবং অপরাধী বলে জড়িত ছিল, অন্তর্দ্বন্দ্বে নিহত হয়েছে। অন্তর্দ্বন্দ্বে নিহত হওয়া ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা চলবে না। সরকার কঠোর অবস্থানে যান, দয়া করে আপনারা কলঙ্ক নিয়ে ক্ষমতা ছাড়বেন না, এটা আশা করি। আমার বন্ধু বান্ধব রয়েছেন সরকারের সাথে ঘনিষ্ঠ, তো আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ডু নট ট্রাই টু ডিফেন্ড দ্য ইনডিফেন্সিবল। এটা এটা এটাকে ডিফেন্ড করার মতো কোনো ব্যাপার নয়। আশা করি, আশা কি বলবো, একটা কথা আছে আমাদের গ্রাম দেশে, আশায় বাঁচে চাষা। যাই হোক, এতই মর্মান্তিক ঘটনা, তারপরে আশা তো করতেই হয়। একটা ব্যবস্থা বিএনপির তরফ থেকে নেওয়া হবে, কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, এবং সরকার তা এবং আইন শাসন যদি আপনারা না থাকেন, সরকারকে নিয়ে জনগণ দ্বিতীয়বারের মতো ভাববে। তো আপাতত এই কথা বলছি, আশা করি যখন আমরা আরো জানতে পারবো ডিটেলস, হয়তো ভবিষ্যতে আরো কথা বলবো। এবং বলার কথা এটা এগুলোকে বলা হয় যে মব ভায়োলেন্স, যে বিচার করে আমি শেষ করে দিলাম, সাজাও আমি দিলাম, আমি জাজ, জুরি অ্যান্ড দ্য এক্সিকিউশনার, এরকম একটা ঘটনা ঘটেছে দুটো ক্ষেত্রেই। যাই হোক, এই 11ই জুলাইয়ে আমরা বলছিলাম যে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা আস্তে আস্তে কোটা ভিত্তিক কোটা অপসারণের দাবির থেকে ধীরে ধীরে এক দফার দিকে সরে আসছিল। তো আজকে ছিল বাংলা ব্লকেট কর্মসূচি ওনারা দিয়েছিলেন। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকার সাথে যোগাযোগ যাতে বিচ্ছিন্ন হয় এই জন্য অবস্থান নিয়েছিলেন। পুলিশ অত্যন্ত নির্মমতার সাথে তাদেরকে ডিল করেছিল। তারা বিভিন্নভাবে, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য ব্যাপারগুলো তাদেরকে ডিল করেছিল, কিন্তু ওনাদেরকে পিছু হটাতে পারে নাই। পিছু হটে গেলে হয়তো আস্তে আস্তে আর 23-24 দিনের ভিতরে শেখ হাসিনাকে পালাতে হতো না। ওনারা মরতে যখন শিখে গিয়েছিলেন, তারা মৃত্যুকে আর ভয় করেননি। ওনাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি। তো এখানে তাদের বিভিন্ন কর্মসূচিগুলো, স্লোগানগুলো অত্যন্ত চিত্তাকর্ষক এবং ইনোভেটিভ ছিল। এরকম বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন, মার্চ টু ঢাকা, এবং মার্চ টু ঢাকাকে একদিন আগে আনা, এগুলোকে বলে মেটিকুলাস ডিজাইন। মেটিকুলাস ডিজাইন বলতে বলা হচ্ছে না, বা আমি মনে করি না সেটাকে বলছে যে বছরের পর বছর ধরে এটা একটা প্ল্যান করা হয়েছিল যুক্তরাষ্ট্রে, যেটা আওয়ামী লীগ বলে বা এরকম বলে। এই 36 দিনেই যে প্ল্যান করা হয়েছিল, যখন আমাদের ছয় সমন্বয়ককে গ্রেফতার হয়, ডিবি হারুনের অফিসে ভাত খেতে নিয়ে যাওয়া হয়, তখন তারা বাধ্য হন একটা সই করতে যে আমরা এই আন্দোলনে থাকবো না। এটা স্ট্র্যাটেজিক কারণে করতে হয় তাদেরকে, আমি মনে করি। তখন মাসুদ, আমাদের আরেক দীপ্ত ছাত্র নেতা, বলিষ্ঠ কণ্ঠের, মানুষটা ছোটখাটো, কিন্তু উনি ঘোষণা অব্যাহত রাখেন। ওনার কলিজাটা বিশাল, তো এটা তারা রাখেন। বিশাল গুড্ডালতি, বিশাল সাহসী এক যুবক, চশমা পরা, ছোটখাটো দেখতে, তো উনি এটা করেন। তো আমরা মাসুদ এবং অন্যান্য সমন্বয়কদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ওনারা সব সমন্বয়ক যে সত্যের পথে বা খুবই সততার, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। এই অভিযোগগুলো খুব সলিড অভিযোগ নয়, তারপরেও যে অভিযোগ যেহেতু আসছে সবকিছু আমলে নিতে হবে। আমরা চাইব, তারা একটি দল গঠন করেছেন, এখানে সব সমন্বয়ক নেই, এবং সরকারে যারা আছেন তাদের ভিতরে শুধু নাহিদ ইসলাম জয়েন করেছেন, অন্যরা নেই। এখানে আরেকটা কথা বলে রাখি, নাহিদ ইসলাম ওনার স্বাস্থ্য ভালো হয়েছে এবং উনি একটু মোটা হয়ে গেছেন, ভুঁড়ি হয়ে গেছে, এটা নিয়ে দেখা যায় ট্রোল করা হচ্ছে তাকে। আমি যতদূর জানি এবং মোটামুটি বিশ্বস্ত সূত্রে জানি যে উনি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন ডিবি অফিসে, তো এবং মানে নির্যাতনের শিকার হয়েছিলেন প্রচন্ড ভাবে। আমরা তার ছবি দেখেছি। তো ওনার কিডনি ড্যামেজ হয়েছে এবং আরো কিছু ইন্টারনাল এক্সটার্নাল অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার যে ওষুধ খেতে হয় তার একটা রিয়াকশনে হয়তোবা না, মোটামুটি আমি নিশ্চিত হয়ে বলছি যে ওনার
ওজন বেড়ে গেছে। উনি যে খুব বেশি খাওয়া দাওয়া করেন এমনটা নয়। আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এরা একটি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ওনারা এখানেও একটা ইনোভেটিভ একটা পন্থা নিয়েছেন। ওনার দেশের উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে তারা বিশাল র্যালির আয়োজন করেছেন। তারা মানুষের সাথে মোলাকাত, মিট দ্য পিপল টাইপের একটা ব্যাপার করেছেন, যেটা আমরা উন্নত দেশগুলোতে দেখে থাকি এ ধরনের করছে ওনারা রোদে। তবে এদেরটা আরেকটু ইয়ের ব্যাপার, এখন খুবই আবহাওয়াটা খুব অনুকূল না এরকম দৌড়াদৌড়ির জন্য। সেখানে তাসনিমা জারা, নাহিদ ইসলাম এবং যাকে আমি খুবই পছন্দ করি একজন ব্যক্তি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ওনারা অক্লান্ত পরিশ্রম করে মিট দ্য পিপল করছেন, র্যালি করছেন, দেশের বিভিন্ন প্রান্তে ওনারা যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের রেসপন্স অসাধারণ। আমরা মনে করেছিলাম, আমরা আসলে মনে করি নাই যে ওনারা এরকম বিপুল সাড়া পাবেন। ওনারা পেয়েছেন। এটা ভোটে কনভার্টেড হবে কিনা সেটা আমি জানি না, এটা বলার আরো সময় এখন আসেনি। কিন্তু মানুষ তাদের কথা শুনতে চায়। তারা হাসনাত, সার্জিস, নাহিদ, তাসনিমা জারা ওনাদেরকে দেখতে চান, ওনাদের কথা শুনতে চান। এবং এটা ম্যানিপুলেট করা যায়নি। তাহলে আমরা দেখতাম যে ঢাকায় বরং তাদের ডাকে মানুষের উপস্থিতি কম দেখেছি আমরা, তুলনামূলকভাবে কম। অ্যাকচুয়ালি যথেষ্ট উপস্থিতি হয় ওনাদের ডাকে, অনেক মানুষ এখনো যাবেন। এবং বিএনপি, আমরা আওয়ামী লীগের তো দেখেছি, বিএনপি যদি এরকম আচরণ করতে থাকেন তাহলে তো অবশ্যই আরো মানুষ যাবেন। এই ইলেকশন বিএনপি পার হয়ে গেল, ভবিষ্যতের জন্য তাদের আরো সতর্ক হতে হবে। এটা চলতে পারে না এরকম আর বারবারই বলছি, আমি আবার নিজেকে সংশোধিত করছি, এটা চলে যাচ্ছে। এবং কেউ মনে হচ্ছে কারোই কিছু করার নাই। সরকার তার সমস্ত অ্যাপারেটাস নিয়ে আছেন, কিন্তু সরকার এখানে তেমন কিছু মানে ভিজিবল তেমন কিছু আমরা দেখিনি। তো এখানে যে তারা যেভাবে বিভিন্ন র্যালিগুলো করছেন, মিট দ্য পিপল করছেন, ছুটে যাচ্ছেন, মানুষের সাড়া পাচ্ছেন, এটা চিন্তায় জাগায় মানুষ। আমি এবং শুধু আমি না, বিএনপি এবং অন্যান্য দলগুলো যারা আর কি আওয়ামী বিরোধী যে প্ল্যাটফর্মটা ছিল, তারা সবাই কিন্তু তাদেরকে অভিনন্দন জানিয়েছিলেন যখন তারা দল গঠন করেন। তো আমরাও তাদেরকে অভিনন্দন জানাই এবং আশা করি বাংলাদেশের রাজনীতিতে ওনারা একটি গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবেন। এবং সবচেয়ে যে জিনিসটা তাদের দেখার মতো সেটা হচ্ছে তাদের সাহস। তারা এই সাহসটা দেখিয়েছেন আন্দোলন চলাকালীন সময়। সাহসটা শুধু ওনারা দেখাননি, অবশ্যই বিএনপি, জামাত এবং সাধারণ মানুষও দেখিয়েছেন, কিন্তু ওনাদের নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে, এটা মেনে নিতে হবে। ওনাদের ডাকেই মানুষ নেমেছে, এটা মানতে হবে। এবং বিএনপির নেতা দু একজন যখন যারা বেরোলেন, তারা বললেন এই মাসুম বাচ্চাদের জন্য আমরা বেরোতে পারছি। ওনাদের অনেকে পলিটিক্যাল কারণে তারা তাদের সুর কিছুটা পাল্টাতে হয়েছে। তো কিন্তু আমি মনে করি ওনারাও, বিএনপি, জামাত, এনারাও, জাতীয় পার্টির কথা বলবো না, এটা স্বৈরাচারের সাথী বলেই বলা হয়, তো ওনারাও তাদের প্রতি একটা সম্মান রয়েছে বলে আমি মনে করি। তো তাদের এই পদযাত্রাগুলো সফল হোক এবং তারা নির্বাচন, এই প্রতীক বরাদ্দ নিয়ে, শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এটা দেখা যাক কি হয়, আলটিমেটলি কি হয়। শাপলাই প্রতীক থাকতে হবে এমনও কথা না, অন্য আবার শাপলা প্রতীক দিলেই বা খুব মহাভারত অশুদ্ধ কিভাবে হয়ে যায় সেটাও অনেকের কাছে বোধগম্য নয়। তো একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। আমরা সবকিছু আগের মতো হলে তো, আগের মতো যদি চলে, আগের নিয়ম কানুন মাফিকে যদি চলে, তাহলে এই পরিবর্তনের দরকার কি ছিল? আপনারা কি বলেন? ছিল না। আরেকটি পয়েন্টে আসি, আমাদের ভূতপূর্ব আইজিপি আবদুল্লাহ আল মামুন, যিনি গ্রেফতার হয়েছিলেন 5ই আগস্টের পরে, উনি অ্যাপ্রুভার অথবা যেটাকে বাংলায় বলা হয় রাজসাক্ষী, উনি রাজসাক্ষী দিতে রাজি হয়েছেন। উনি নিজের অপরাধ কবুল করেছেন এবং বলেছেন যে আমি রাজসাক্ষী হব, আমাকে নিরাপত্তা দেওয়া হোক, আমার কাছে তথ্য আছে, এগুলো আমি
প্রকাশ করব। এটাকে আমি ভালো মনে করি। এটা তার একটা অনুতাপ দেখা গেছে, যে অনুতাপটা আমরা বেনজিরের ভিতরে দেখিনি, বা বেনজির তো বিদেশে আছে, আর ইয়ের ভেতরে শহীদুল হক ওনার ডক্টরেট, আবার উনি বেনজিরও ডক্টরেট ছিল। তো ওনারা লেখাপড়া শিখে বর্বরিতই শিখেছিলেন। তো ওনারা তো কোনো অনুতাপ দেখেনি। এই ভদ্রলোকের আসলে একটু সুনাম ছিল উনি র্যাবে যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু যেটা হয় যে চেয়ারে বসলে চেয়ার ছাড়তে চান না। উনি যখন র্যাব থেকে আইজি হলেন, তখন তার চাকরির মেয়াদই কম ছিল, ওনাকে এক্সটেনশন দেওয়া হয়, কারণ উনি লয়্যালটি দেখিয়েছিলেন শেখ হাসিনার প্রতি, লয়্যালটি দেখিয়েছিলেন। তো কিন্তু যাক, ওনার বোধোদয় আশা করি হয়েছে, উনি অ্যাপ্রুভাল বা রাজসাক্ষী হয়েছেন, এবং এই রাজসাক্ষী হওয়াতে আওয়ামী এবং তাদের আওয়ামী লীগ এবং লীগের কর্মী নেতা এবং তাদের দোসর 14 দলীয় দোসর এদেরকে শাস্তি প্রক্রিয়াটা ত্বরান্বিত হতে সহায়তা করবে। তো একটি তথ্য যে আমি আপনাদেরকে শেষ করছি, যে শেষ খুব আলোচিত রাজসাক্ষী ছিলেন আমাদের এরশাদ শিকদারের কথা আপনাদের অনেকেরই মনে আছে নিশ্চয়ই। ওই একটা নির্দিষ্ট বয়সী, যারা 35-40-এর উপরে আছেন বয়স, তাদের মনে আছে এরশাদ শিকদারের ভয়াবহ খুনি, তার ফাঁসি হয়েছিল, এবং তার ফাঁসিটা নিশ্চিত করতে তার দেহরক্ষী নূরে আলম এখানে বা রাজসাক্ষী হয়েছিলেন, এবং উনি সরে আসেননি তার অবস্থান থেকে, এবং তার যে স্বীকারোক্তিগুলো ফাঁসির দড়িটাকে আরো টাইট করে বাঁধতে সাহায্য করেছিল। আমি এখানে বলে নেই যে পার্সোনালি আমি ঠিক ফাঁসি বা মৃত্যুদণ্ড জিনিসটাকে খুব একটা পছন্দ করি না, একদম এক্সট্রিম কেস ছাড়া করতে পারি না। কারণ আমাদের কথা হচ্ছে যে আমাদের বিচার ব্যবস্থায় আমাদের মূল নীতি হচ্ছে যে 100 জন বেরিয়ে যাক, 1000 জন বের হয়ে যাক, মুক্তি পেয়ে যাক অপরাধী, কিন্তু একজন নিরপরাধ হলেও যাতে শাস্তি না হয়। আমাদের যে বিচার ব্যবস্থা এখনো আছে তাতে নিরপরাধ লোকের শাস্তি পাওয়ার, এবং ফাঁসির মতো এমন একটা শাস্তি যেটা আসলে আপনি ফিরে আনতে পারবেন না, এটা কিছু হয় না, আপনি বিচারককেও শাস্তি দিতে পারবেন না, এবং কারণ বিচারক তথ্য প্রমাণের উপরে হয়। তো আমাদের এখানে বলা হয়ে থাকে যে কিছু ফাঁসির ঘটনা ঘটেছে যেখানে আসলে ফাঁসিপ্রাপ্ত ছিল না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ক্যাপিটাল পানিশমেন্ট থাকা উচিত কিনা উচিত নয়, এটা আমাদের একটি এপিসোডে আমরা আলোচনা করতে পারি ভবিষ্যতে কোনো এক সময়। কিন্তু আজকে আমরা আবারও ফিরে যাই সেই দুজনের মায়ের বুক খালি হয়েছে, বা তাদের আত্মীয় স্বজন, আমি জানি না তার পরিবারের ব্যাপারে আরো ডিটেলস জানতে হবে। এটা নৃশংসতা। তারা যদি অপরাধীও হয়ে থাকে তাদেরকে পুলিশে দিতে পারত, তাদেরকে ধরে পুলিশে দিতে পারত, দু একটা চড়থাপ্পড় মারতেও পারতো। এটাও একটা বাংলাদেশের রিয়ালিটির বাস্তবতাতে আমরা মেনে নিতে পারি, এটা অন্যায় হলেও মেনে নিতে পারি, কিন্তু এভাবে খুন, স্যাড বললে কিছু হয় না। ধন্যবাদ।